নমস্কার। ভয়ের অনুভূতিতে সকলকে স্বাগত জানাই। যারা আমায় চেনো না, আমি দীপান্বিতা। ভয়ের অনুভূতি নামে আমার এই ছোট চ্যানেলে আমি জীবনের হয়ে থাকা সত্যিকারের কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে আসি। আজ যেই ঘটনাটা বলবো সেটা আমার নিজের ফ্যামিলিতে ঘটেছিল। এছাড়াও কি বলতো, এই দুর্গা পুজো থেকে কালী পুজো যেই সিজনটা, এটা সকলের কাছে ফেস্টিভ্যাল সিজন হলেও সেই মুহূর্তে আমাদের ফ্যামিলিতে কিন্তু সেটা একটা ভীষণ দুঃখের ও আতঙ্কের দিন ছিল। ঘটনাটা যেহেতু ফ্যামিলির, তো বুঝতেই পারছো ভীষণ হার্ট টাচিং একটা স্টোরি তোমাদেরকে আজ বলতে এসেছি। যেহেতু আজকে ভূত চতুর্দশী এবং কালকে কালী পুজো, তো আজকে একটা স্পেশাল ঘটনা তো থাকবেই তোমাদের জন্য। ওই কারণে ভাবলাম আমাদের ফ্যামিলিতে যে অদ্ভুত একটা অভিজ্ঞতা বা দুঃসংকটের সময় কাটিয়েছি, সেই গল্পটা আজ তোমাদেরকে বলি। সময় নষ্ট না করে সরাসরি গল্পে চাই, কিন্তু তার আগে বলে দিই, যাদের জীবনে অদ্ভুত কিছু অলৌকিক কিছু ঘটনা ঘটেছে যা বাস্তবের সঙ্গে একেবারেই আলাদা, তারা কিন্তু অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমাকে রেকর্ড করে তোমাদের ঘটনা পাঠাতে পারো। আমার যদি সেই ঘটনা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার শ্রোতা বন্ধুদের সাথে সেটা শেয়ার করে নেবো। আর অনেক ধন্যবাদ আমার চ্যানেলকে যারা এতটা ভালোবাসো এবং আমার গল্পগুলো যারা শুনতে ভালোবাসো। ঠিক আছে, চলো আর বেশি কিছু বলবো না, সরাসরি গল্পে যাব। তো ঘটনাটা আজ থেকে প্রায় ধরো ওই 2002 কি 3 এরকম একটা সময় পিরিয়ড ছিল। আমার পিসির বাড়ির সঙ্গে এটা হয়েছে। পিসিরা আমাদের পাড়াতেই থাকতো, খুব বেশি ডিস্টেন্স না, হয়তো 5-7 মিনিট লাগতো হাঁটা পথ। তা ওদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ওদের ফ্যামিলিতে ছিল পিসামশাই, ওনার 2 মেয়ে আর এক ছেলে। মানে যেহেতু একজনকে লাভ ম্যারেজ করেছিল, ভালোবেসে বিয়ে করেছিল, তো সেহেতু পিসি ওই বৌমাকে কখনো মেনে নেয়নি। তো ওরা মোটামুটি আলাদাই থাকতো, বাড়ি থেকে আলাদা দূরেই থাকতো। আর বাড়িতে তখন 2 দিদি, পিসামশাই। তো দিদিরাও সংসারের অবস্থা যেহেতু খুব একেবারে ভালো না, যা হোক করে চলে যায়। পিসি কখনো মানে সংসারে সেইভাবে কাজবাজ করেনি, কিন্তু ভীষণ হিসাবি ধরনের একজন মহিলা ছিলেন। আর পিসামশাই ছিলেন হলো অটো চালাতেন, ঠিক আছে, অটো চালাতেন। এবং 2 দিদি টিউশন পড়াতো। তো অবশ্য টুকিটাকি করে এদিক ওদিক করে ওরা বহু বছর ধরে বেশ কিছু টাকা জমিয়েছিল একটা পাকা বাড়ি করার জন্য। তো অবভিয়াসলি এতদিনের স্বপ্ন, সকলের একটা মনে ভীষণ আনন্দ যে মানে এতদিন ওরা একটা বেড়ার টালির বাড়িতে থেকেছে, এরপরে ওরা ভালো ছাদওয়ালা বাড়িতে থাকবে, মানে বুঝতেই পারছো ওদের এক্সাইটমেন্টটা কত লেভেলের। প্রায় ধরো 7-8 বছর ধরে ওরা স্ট্রাগল করছে এই বাড়িটা বানানোর উদ্দেশ্যে। তো যাই হোক, ফাইনালি ওই বাড়িটা তৈরিও হয়, ঠিক পুরোপুরি কাজ কমপ্লিট হয় ওই দুর্গাপুজো চতুর্থী কি পঞ্চমীতে। এবার গৃহপ্রবেশের সময় তা ওরা সকলে মিলে এটা ডিসাইড করেছিল যে গৃহপ্রবেশটা আমরা অষ্টমীর দিনেই করব। যেহেতু অষ্টমী একটা খুব ভালো তিথি দুর্গাপুজোর, তা ওরা ডিসাইড করেছিল আমরা অষ্টমীর দিনেই করব। কিন্তু তার আগে ওই জল টল দিয়ে, এখন নয় টাইলস লাগে, কিন্তু সেই সময় তো ওই মেঝে করার জন্য মেঝেতে জল মাটি দিয়ে রেখে দেওয়া হতো, তা ওরা ওই রকম সমস্ত কাজ টাজ করে রেখে দিয়েছিল। এবং ব্রাহ্মণকে ডাকে সবটাই বলে যে আমরা অষ্টমীর দিনে কাজটা করতে চাই। তো ব্রাহ্মণ সেটাতেই রাজি হয়, যথারীতি ফদ্দ টদ্দ সমস্ত কিছু দিয়ে দেয়। এবং কদিন পর, বেশ কিছুদিন ব্রাহ্মণ যখন সমস্ত ফদ্দ দিয়ে দেয়, তো পুজোও তাড়াতাড়ি চলে এসছে। সপ্তমীর দিন সকালবেলা উনি মানে আমার পিসামশাই ওর যথারীতি কাজে যায় এবং আমার পিসি চলে যায় বাজারহাট করতে। এবং দুর্গা পুজোর সময় দেখবে খুব একটা তো ঠান্ডা থাকে না, বেশ গরমের মধ্যে, তো বয়সও হয়েছিল, তো বাজারহাট করে বেশ ভারী ব্যাগ ট্যাগ নিয়ে ঘরে যখন এসছে, দেখছে ওনার 2 মেয়েই বসে বসে টিভি দেখছে। তো ওনার মাথাটা ভীষণ গরম হয়ে যায় যে আমি সারাদিন বাজারহাট করে কষ্ট করে এসেছে, ওরা বসে বসে টিভি দেখছে, ওদের কিছু কাজ দিয়ে গেছিলো, সেই কাজগুলো ওরা কমপ্লিট করেনি। তা উনি অবভিয়াসলি রেগে গিয়ে একটু বকাবকি করে। তো ওই মেয়েরা সঙ্গে সঙ্গে গিয়ে ওই ঠাকুরের জিনিসপত্র বের করা টরা এই সমস্ত কাজে ব্যস্ত হয়ে যায়।
তো পিসির রাত প্রায় 12টা 12:30 মতো বাজে। তো দুপুর হয়েছে, দুপুরে তো রান্না বসাতেই হবে। তো উনি মানে চালটা নিয়ে বাইরে টাইম কলে জল পড়ে, সেই টাইম কলে চালটা ধুতে গেছে। যে মুহূর্তে উনি গেছে সেই মুহূর্তে ঠিক ওদের বাড়িটা আমি তোমায় বলছি, এখন অন্যরকম হয়েছে, কিন্তু সেই সময় হলো মেন রাস্তার পর প্রায় তোমার 30 ফুট এরিয়া জুড়ে মাঠের মতো, ঠিক আছে, এরকম লম্বা, ওটা ওটা পুরোটাই এখন রাস্তা হয়ে গেছে, কিন্তু সেই সময় একটা ছোট ছোট ঘাস দেওয়া বেশ সুন্দর মাঠের মতো ছিল। তারপরেই ওদের বাড়ির উঠোন আর ওদের ঘর বাড়ি রয়েছে। তো একজন লোক এসেছে ভিক্ষা চাইতে, ঠিক দুপুর ওই 12টার কাছাকাছি এসে বলছে যে মা আমাকে দুটো ভিক্ষা দেবে। তা উনি তাড়াহুড়োতে, এখন আমরা টাকা পয়সা দিই, আগে না খুব চাল আলু এই সমস্ত ভিক্ষায় দেওয়া হতো। তা উনি ব্যস্ততার খাতিরে যেই চালটা নিয়ে আর কি ধুতে যাচ্ছিল, ওটা 4 জনের জন্য রান্না করা ভাতের যেই চাল, সেই চাল থেকে উনি 1 মুঠ চাল তুলে ওই ভিখারিকে দান করে। ভিখারি দান করার পরে অন্যান্য লোকেরা কি করে যে তোমার মঙ্গল হোক বা তোমার ভালো হোক, তোমার মনস্কামনা পূরণ, এরম সামথিং কিছু আশীর্বাদ দেয়। ওই ভদ্রলোক কিন্তু কোনো রকম আশীর্বাদ দেয়নি। ওই ভদ্রলোক জাস্ট একটু মৃদু হাসি হেসে ওই ভিক্ষাটা নিয়ে আর কি চলে যায়। তো তখন ওই জিনিসটা নিয়ে, এই স্টোরিটা যখন আমি বলি না কোনো প্রবলেম হবেই, অলওয়েজ। আমি দেখেছি, আমি এটা যতবারই রেকর্ড করতে গেছি, আমি পডকাস্টেও গেছিলাম বলতে, তখনও মানে মাইন্ড থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছে, অন্য কথা ঢুকে যাচ্ছে। বহুবার লোডশেডিং হয়েছে, মানে যখনই আমি স্টোরিটা শ্যুট করতে চাই, ঘটনা শ্যুট করতে চাই, কোনো না কোনো আপত্তি হয়। আর আজকে যখন আমি শ্যুট করছি, অন্য সময় আমার কি এক শ্যুটেই পুরো স্টোরি কভার হয়ে যায়। আজ দেখো আমি 3 থেকে 4 বার জাস্ট ক্যামেরাটা বন্ধ করছি, অন করছি, এইটা ফোন আসছে, ওটা হচ্ছে, জাস্ট মাইন্ড থেকে বেরিয়ে যাচ্ছে ঘটনাগুলো বারবার। মানে কোথাও না কোথাও কেউ আছে যে চায় না যে এই সমস্ত ঘটনা আমি সকলের সাথে রিভিল করি। যাই হোক, ফাইনালি আবার গল্পে যাই। সেটা হলো ওই ভদ্রলোককে ভিক্ষা দেয় এবং উনি চলে যায় একটা মৃদু হাসি হেসে। এবার পিসি ঘরের যাবতীয় কাজ করে, রান্না বান্না করে, ঠিক 2টো নাগাদ পিসামশাই আসে। এবার নর্মালি পিসামশাইয়ের ভীষণ রকম একটা ভালোবাসার সম্পর্ক, ওদের প্রায় ছোট থেকে দেখে আসছি, ওদের বিয়ে প্রায় 40-42 বছর হয়েছে। তো ওদের মধ্যে কখনো যে চিৎকার চেঁচামেচি করে ঝগড়া করা এটা দেখি না। মানে পিসি যা বলবে পিসামশাই তাই, এক কথায় রাজি। কোনো দিন ড্রিঙ্ক করে না, মানে এই ধরনের একটা, মাঝে মধ্যে হয়তো করে, কিন্তু নর্মালি সেরকম কোনো খারাপ কোনো স্বভাব নেই পিসামশাই। আর ভীষণ ভালো একজন মানুষ ছিলেন উনি। তো উনি সেদিন হঠাৎ ভীষণ মদ্যপ অবস্থায় বাড়িতে আসে দুপুরবেলা এসে। এবার পিসি তো এমনিতে রেগেছিল যে বাজার হাট একা করতে হয়েছে, মেয়েগুলো কোনো হেল্প করেনি। এবং পিসামশাইকে যখন ওই রূপে উনি দেখে, তো ওনার মাথার পারদ আরও বেড়ে ওঠে। এবং উনি তখন ওনাকে বলে যে তুমি এই অবস্থায়, তুমি এত বড় হয়ে গেছো, মেয়েরা আছে, বিয়ে দেবো, তুমি ড্রিঙ্ক করেছো, মানে তোমার মাথায় কি এসছে, এরকম বলে কটাক্ষ করে, কয়েকটা কথা বলে। এবং বলতে বলতেই ওনাকে নতুন ঘরে বসে, নতুন ঘরের ওই জল টলরা বের করে পরিষ্কার করেছিল, তো ওই ঘরেই ওনাকে খেতে দিয়েছে ভাত। উনি মানে নর্মালি বলছে, তো পিসি যদি কিছু কথাও বলে উনি সেটাকে জাস্ট পাত্তাও দেয় না, যে বলছে বলুক, ওর মাথা গরম হয়ে গেছে বলছে। কিন্তু সেদিন হঠাৎই ওনার কি হয়েছিল জানা নেই, উনি খাবার থালাটা নিয়ে ওই নতুন ঘরে ওই মাছ ভাত যা ছিল তরকারি, এক গ্রাসও নিজে গালে খেলো না, উপরন্ত ওই তরকারি ভাত পুরো ছুঁড়ে সারা ঘর এঁঠো করে দিয়ে রাগের মাথায় উইদাউট কোনো গেঞ্জি, টাকার ব্যাগ কিছু না নিয়ে একটা লুঙ্গি পরে ঘর ছেড়ে বাইরে চলে যায়। এবার পিসিও যথারীতি রেগে গেছে যে নোংরা করেছে ঘর, আমি সারাদিন ধরে পরিষ্কার করেছি, নোংরা হয়ে গেছে। এবার পিসির মাথাও গরম, এদিকে পিসামশাও ঘর থেকে। এবার এত কিছু যে ঘটনা হয়েছে সেই সমস্ত কোনোটাই আমরা জানি না। এবং আমাদের বাড়িতে সেই বছর আমার মামা বাড়ি থেকে বেশ কিছু লোক এসেছিল, প্রথমবার হলো কলকাতার ঠাকুর দেখবে। আর আমাদের বাড়ির ঠিক পাশেই ছিল অটো স্ট্যান্ড, ঠিক আছে। ওই অটো স্ট্যান্ডে লোকজন যেহেতু পাশাপাশি, তো সবাই চেনে, আর পিসির বাড়িও সবাই চেনে। তো পিসিদের বাড়িতে মাঝে মধ্যে একটা ঝামেলা হতো, সেটা হলো ওর বউকে নিয়ে।
তা ওরা এসে হঠাৎ করে বাবা ছাদে পায়চারি দিচ্ছে, আর আমরা সবাই নিচে রেডি হচ্ছি যে ঠাকুর দেখতে বেরোবো সপ্তমীর দিন সন্ধ্যাবেলা। এবার বাবাকে এসে ওই ভদ্রলোক জানায় যে দাদা তোমাদের বাড়িতে আবার মানে তোমার দিদির বাড়িতে আবার ঝামেলা হচ্ছে, তোমরা গিয়ে একটু দেখতে পারো। তা অবভিয়াসলি বাবা তখন ভেবেছে আবারও ওদের ফ্যামিলির মধ্যে সেই সমস্যা শুরু হয়েছে বলে উনি সিঁড়ি থেকে নেমে জাস্ট পাকা রাস্তায় উঠেছে বাবা। মা পেছন পেছন আসছে যে কোথায় যাচ্ছ, কি হয়েছে। এবং সেই মুহূর্তে পিসির বাড়িতে কয়েকটা ভাড়া ছিল, ভাড়াটে ছিল আর কি। সেই ভাড়াটেগুলোর মধ্যে একজন ভদ্রলোক আসে এবং বাবাকে জানায় যে তাড়াতাড়ি চলো, তোমাদের ওই বাড়িতে একটা বড় বিপদ হয়ে গেছে। না কি বিপদ? না তোমার জামাইবাবু মারা গেছে, মানে পিসামশাই মারা গেছে। এবার মানে আকাশ ভেঙে পড়ার মতো যে হঠাৎ করে এমন কি হলো যে পিসামশাই মারা গেল। মানে ইনফ্যাক্ট দুপুরবেলাও আমাদের ওই রুট থেকে যখন পিসা যাচ্ছিল, মার সাথে চোখাচোখি না হলেও মানে পিসার মার খুব একটা ভালো সম্পর্ক ছিল। এবার বলছে যে কি মানে আর কি ফাজলামি করে খুনসুটি মেরে যায়, কিরে কী রান্না করছি সেরকম কিছু একটা বলেছে। মাও তার রিপিটে উত্তর দিয়েছে। দিয়ে মার কাছেও একটা অবাক জিনিস যে 12টার সময় ভদ্রলোক আমার সাথে কথা বলে গেল এখন নাকি মারা গেছে, কি করে, হাউ ইজ পসিবল। তো যাই হোক, সবাই মিলে আবারও পিসির বাড়ি যাওয়া হলো। গিয়ে খবর পাওয়া হলো একটা বিভৎস ইনসিডেন্টে ওনার মৃত্যু হয়েছে। কীরকম ইনসিডেন্ট? না উনি যখন ঝগড়া করে বেরিয়ে গেছিল ঘর থেকে, সেই সময় ওনার মানে আর কি মায়ের কথা মনে পড়ে, যেহেতু একটু ড্রিঙ্ক রয়েছে, ওয়াইফের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তো ওনার মায়ের কথাই সবার প্রথমে মনে পড়েছে। এবার ওনার মা থাকে ঢাকুরিয়ায়। এবার ঢাকুরিয়া থেকে এক সেকেন্ড, তো মায়ের কথা মনে পড়েছে। এবার ওনার মা ওদের বাড়ি থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে থাকে, ঠিক আছে। এবার উনি তো কোনো টাকা পয়সা ছাড়াই বেরিয়ে পড়েছে, গাড়িতে উঠেছে, পয়সা নেই, অবভিয়াসলি গাড়িওয়ালা কিছুটা নিয়ে গিয়ে নামিয়ে দিয়েছে। এবার উনি পায়ে হেঁটে ওনার মায়ের সাথে দেখা করতে গেছেন। দুর্ভাগ্যবশত ওনার মা সেদিনই বাড়িতে ছিলেন না। পুজো, যেহেতু দুর্গা পুজো চলছে, যে যার মতো বিভিন্ন জায়গায় যাচ্ছে, তো উনি ওনার বোনের সঙ্গে দেখা করতে গেছে, বাড়িতে সেই সময় কেউই ছিল না। তাই এটা শুনে উনি আরও ডিপ্রেস হয়ে গেছে যে মাকে যখন আমার দরকার তখনই আমি মাকে পাশে পেলাম না বলে আরও ডিপ্রেস হয়ে উনি কী করেছে, ওদের বাড়ি থেকে কিছুটা এগিয়ে গেলে একটা রেল লাইন পড়ে। মানে আমাদের নর্মালি রেল লাইন আমরা কীরকম দেখেছি যে একটা নর্মাল সোজা আসছে, কিন্তু ওনাদের বাড়ির ওখানে যে রেল লাইনটা ছিল সেটা না এরকম দুটো না 3টে রুট ছিল, যেটা দিয়ে ট্রেন যাতায়াত করতো, আর চারিদিকটা ছিল ওই ময়লা ফেলার ভেট। তো নর্মালি ওখানে আগেও প্রচুর লোকের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওই মানে পিসামশাই তখন হয়তো সুসাইড করার টেন্ডেন্সি নিয়ে হোক বা অন্য কোনো কারণে হোক ওই রেল লাইনের উপর দিয়ে নাকি যাচ্ছিল। এইটার প্রত্যক্ষদর্শী হলো একজন কাগজ কুড়ানি। সেই মেয়েটি হলো সেই সময় সেইখানে কাগজ কুড়োচ্ছিল। কুড়োতে উনি দেখতে পায় একজন ভদ্রলোক, জামা টামা পরা নেই, শুধু একটা লুঙ্গি পরা। সেই ভদ্রলোক মানে রেল লাইনের মধ্যেই এতটাই দুর্বল হয়ে পড়েছে, যেহেতু 8-9 কিলোমিটার সে হেঁটে এসেছে, সারাদিন কাজ করেছে, তারপরে তারও বয়স হয়েছে, ড্রিঙ্ক করা, একটু মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছে। তো উনি ওই রেলের যে পাত থাকে ওই পাতের উপর বসে বসে বমি করছে, আর সেই সময় সেই লাইন থেকে ট্রেন আসছে। এবার কাগজ কুড়ানিটা কাছাকাছি ছিল, হাত 10 দূরে ছিল। সে সঙ্গে সঙ্গে ওনার কাছে যায়, বলছে দাদা ট্রেন আসছে, তুমি ওইদিকে যাও, চলে যাও এরকম করে ওনাকে হাত দিয়ে টেনে সরিয়েছে। এবার সরিয়ে ট্রেনের মতো চলে গেছে। এবার উনিও কাগজ কুড়াতে বেশ কিছুটা চলে গেছে। এরপরে দেখছে আবারও ট্রেনের আওয়াজ হওয়াতে উনি পেছন ফিরে দেখছে যে ওই ভদ্রলোক গেছে। তো যখন উনি পিছন ফিরেছে তখন দেখতে পাচ্ছে যে ওই ভদ্রলোক মানে আমার পিসে মশাই ওই রেল লাইনের উপর শুয়ে পড়েছে। মানে ওনার শরীরে আর কোনো এনার্জি নেই, উনি শুয়ে ওখানেই হয়তো ঘুমিয়ে পড়েছে বা বেহুশ হয়ে পড়েছে। আর ওই দিক থেকে উল্টো পাশ থেকে ট্রেনটা নিজের গতিতে এগিয়ে আসছে। আর এই যে কাগজ যে কুড়াচ্ছিল সেই মেয়েটি ছিল যথেষ্ট দূরে, ওখান থেকেও ভীষণ জোরে জোরে চিৎকার করছে, দৌড়ে আসতে গেছে, কিন্তু আলটিমেটলি ওনাকে বাঁচানো যায়নি। ট্রেনটা চলে গেছে ওনার পেটের উপর দিয়ে,
আমরা ডান হাতের উপর দিয়ে, উনি ওখানেই মারা পড়েছে। এইবার এই জিনিসটা তো হলো ওদের। এবার ওই পিসামশাইয়ের আরও 2-3টে ভাই ছিল, তারা আশেপাশেই সব পুজো প্যান্ডেলে ব্যস্ত। এবার ওইখানে যেহেতু রেল লাইন কাছে আর জায়গাটা খুব একটা ভালো না, তো প্রায় নাকি এরকমই দুর্ঘটনা ঘটে। তো ওদের কাছে একজন গিয়ে বলছে, দাদা তাড়াতাড়ি চলো তো, ওখানে একজন আবারও কাটা পড়েছে, মারা গেছে। এবার পিসামশাইয়ের ভাইরা তো জানে না যে গিয়ে কি দেখবে, ওরা জানে নর্মাল অন্য কোনো ফ্যামিলির লোক হয়তো, ওরাও এসছে দেখতে। এসে দেখছে বিভৎস রূপ, মানে নিজের বর্দা শুয়ে রয়েছে মৃত অবস্থায়, তার কোটর থেকে চোখ বেরিয়ে এসছে, মুখ থেকে একটা স্মাইলের সাথে রক্ত বেরিয়ে এসছে, আর পেটের উপর দিয়ে যেহেতু জিনিসটা গেছে, গাড়িটা গেছে, ওই জন্য পেটের সমস্ত পাকস্থলী, নাড়িভুড়ি, কিডনি সমস্তটা বেরিয়ে বাইরে একেবারে ছড়িয়ে রয়েছে। আর কি পুরো গন্ধ, মানে মানুষের শরীরের ভেতরে যে গ্যাসটা থাকে না, যারা না শুকেছো, যারা না পেয়েছো, তারা কল্পনাও করতে পারবে না। আর ডান হাতটা কেটে লাইন থেকে বেশ কিছুটা দূরে পড়ে রয়েছে। আর ওনার একটা অদ্ভুত জিনিস ওনারা তখনও লক্ষ্য করেছে, সেটা হলো ওনার পৈতেটার কিছু হয়নি, যেহেতু ওরা ব্রাহ্মণ ছিলেন, তো পৈতেটার কিন্তু কিছু হয়নি, পৈতেটা কোনো কারণে সরে গেছে, কিন্তু পেটটা ওনার ভাগ হয়ে গেছে। যাই হোক, এই খারাপ নিউজটা বাড়িতে যখন আসে, বাড়িতে তো একটা দুঃখের মাহল, মানে এতদিন ওরা স্ট্রাগল করেছে একসাথে সবাই মিলে ভালো বাড়িতে থাকবে, মাত্র একটা রাতের সেই স্বপ্নটা পূরণ হতে বাকি ছিল, একটা রাতের, আর একটা রাতের দিনের মধ্যে সমস্তটা ওলটপালট হয়ে যায় ওদের জীবনে। জাস্ট কল্পনা করে দেখো কতটা মানে নিষ্ঠুর মনে হচ্ছে সেই সময় ভগবানকে, যে কিছু মানুষগুলো তাদের স্বপ্ন পূরণের জন্য, স্বপ্নের বাড়ির জন্য এত স্ট্রাগল করলো। বিশেষ করে আমার পিসামশাই রাত দিন কিচ্ছু দেখতেন না, সারাক্ষণ কাজ করতেন শুধু ওই পাকা বাড়ি নির্মাণ করার জন্য। আর যেটা নির্মাণ হলো সেই বাড়িতে উনি একটা রাতও থাকতে পারলেন না, তিনি মারা গেলেন, তাও এত বিভৎসভাবে একটা মৃত্যু। তো যাই হোক, সেই সময় পুজো চলছিল, সেই কারণে যে পোস্টমর্টম হয় আর কি, একটা খুব বাজে ব্যাপার রয়েছে পোস্টমর্টমের ওখানে, যারা গেছো বা যারা দেখেছো, ওই অসময়ে যদি কোনো এরকম মৃত্যু হয় না, ওরা না মানুষ, সকলেই মানুষ, কিন্তু ওরা কোথাও না কোথাও একটা পাশবিকতা দেখা দেয় পয়সার জন্য। মানে ওদের অবস্থা খুব একটা ভালো ছিল না, আগেই বলেছি। ওখানে দুর্গাপুজোর হওয়ার কারণে ওনার বডিটা আর কি ঠান্ডা ঘরে রাখেনি, এমনি ফেলে রেখেছে, ওই কেটে যাওয়া, ছড়ে যাওয়া, গলে যাওয়া বডি ওরমভাবেই রেখে দিয়েছে। এবং ওরা ডিমান্ড করেছিল যথেষ্ট পরিমাণে একটা টাকা, সেই টাকাটা না দেওয়ার কারণে ওনার বডিকে ওরা স্টিচ করবে না বলেছিল, যে এমনিই নিয়ে যাও, আমরা পারবো না স্টিচ করতে। যাই হোক, তারপরে আমাদের বাড়ি থেকে কিছু সাহায্য করার পর বডিটা যখন আসে, যা হোক করে ওরা স্লাইড করে দেয় এবং বলে দেয় সেই মুহূর্তেই 10 বোতল পারফিউম নিয়ে আসতে, এবং প্রত্যেক মুহূর্তে ওনার গায়ে যেন পারফিউম খুলে ছড়ানো হয়, প্রচুর ধূপকাঠি লাগানো হয়, আর বাড়ির কেউ যেন ওনাকে না ছোয়, কারণ যদি ছোয় তো সেই অংশে হাত বলো, পা বলো, যেটাই ছোবে সেটা গলে, জাস্ট ইমাজিন, আমি বলতে পারছি না, জাস্ট বডির কোনো পার্ট যদি ধরো সেটা গলে গেছে অলরেডি। তো যাই হোক, বডি নিয়ে আসা হয়, নিয়ে এসে এবার বাড়ির লোককে ধরতে দেয় না, তবুও কেউ তো ধরেই ছিল। পরবর্তীতে যখন সমস্তটা কাজ কমপ্লিট হয়, তো অনেকে বলেছে যে আমি এই অংশটা ধরেছি, হাত ঢুকে যাচ্ছে, ওই অংশটা ধরেছি, হাত ঢুকে যাচ্ছে, বিভৎস বাজে একটা স্মেল ছিল। তো যাই হোক, এইগুলো তো কাটলো কোনো রকমভাবে। এইবার 3 দিনের কাজও হলো। এবার 3 দিনের কাজ হয়ে যাবার পর যখন বাড়ি মোটামুটি ফাঁকা, কেউ নেই, তো রাত্রেবেলা মানে পিসি তো ভীষণভাবে ভেঙে পড়েছে। রাত্রেবেলা পিসিকে বলা হচ্ছে যে চলো মা ঘুমিয়ে পড়ি, দিদিরা আছে, বৌদিরা চলে গেছে, তো ভাড়াটেরা ছিল। আর এবার বলছে যে না, আমি নতুন বাড়িতে শোবো না, যেহেতু তোর বাবা এত কষ্ট করে স্ট্রাগল করে বাড়ি করেছে, তো আমি নতুন বাড়িতে শোবো না, আমি এই ঘরেই শোবো, তোরা শো।
তো পিসির মেয়েরাও অবভিয়াসলি মাকে ছেড়ে যাবে না, তো ওরা তিনজনে মিলেই একটা বিছানার মধ্যে লম্বা মানে আড়াআড়িভাবে শুয়ে পড়েছে। এবার মৃতপ্রায় বাড়িতে মোটামুটি টিউবলাইট জ্বালিয়েই ঘুমানো হয়, তা ওদের বাড়িতেও ওরকম বড় টিউবলাইট জ্বলছে, দিয়ে ঘুমোচ্ছে, তিনজনেই ঘুমোচ্ছে। আর বলে আগে বলা হয়নি, আমার পিসা মশাই কাজ থেকে ফিরতো ঠিক 12টা 12:30। পিসি কিন্তু খেত না, মেয়েরা খেয়ে শুয়ে পড়লেও পিসি অপেক্ষা করে থাকতো, আসলে দুজন মিলে একসাথে খেয়ে ঘুমোতো। বলছি তো ভীষণ রকম ভালো বন্ডিং ছিল দুজনের মধ্যে। তো যখন ওরকম 12টা 1টা মতো বাজে, আর অবভিয়াসলি পিসির তো মনে পড়ছে বারবার পেশার কথা, বারবার ওই মানে প্রায় ধরো 20-25 বছরের নিয়ম যে আমি এই টাইমে খাই, এই টাইমে ও আসে, সেই নিয়মটা তো একদিনে ভোলা যায় না। যতদিন লোক ছিল ঠিক আছে, কিন্তু যখন লোক নেই, চারিদিক ফাঁকা, আরও শূন্যতা ঘিরে ধরছে। তো ঠিক ওই রকমই 12টা নাগাদ উনি না ফিল করতে পারে, আগে যেরকম গাড়ি নিয়ে এসে থামলে যে একটা সাউন্ড এতদিন ধরে শুনছে, এসে পা ধোয়ার একটা আওয়াজ, গেট খোলার একটা আওয়াজ, সবটাই যেন হচ্ছে। ওনার মনে হলো কোথাও না কোথাও হয়তো আমার ভুল হতেই পারে, ভুল এতদিনের অভ্যাস, বা আমার হয়তো তন্দ্রা লেগে গেছিলো, আমি স্বপ্নের মধ্যে এই সমস্ত শুনেছি। সবটাই আওয়াজ হয়েছে, কিন্তু ভেতরের কেউ যেন ঢোকেনি, বারান্দাতেই স্থিমিত সে। আবারও পরদিন রাত, আবারও উনি ডিসাইড করেছে যে আমি আজ রাত্রে ঘুমাবো না, আজ রাতে আমি জেগে থাকবো, আমার ভুল কিনা দেখবো। তা বলে উনি শোয়নি, উনি বসেই ছিল। উনি বসে আছে ঠিক, মানে মেয়েরা শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, কারণ ওদের সামনে বসে থাকলে ওরা তো আবার চিৎকার চেঁচামেচি শুরু করবে। তা ওরা যখন মোটামুটি শুয়ে পড়েছে, উনি তখন বসেছে। বেশ কিছুক্ষণ পর হালকা হালকা তন্দ্রা যখন এসছে, উনি ফিল করতে পারছে যে বাইরে কেউ এসেছে, গাড়ি রাখছে সে, জুতো খুললো, হাত পা ধুয়ে বারান্দার গেটটা খোলার পর আর ভেতরের গেট সে খুলছে না, বারান্দার গেটটা খুলে সব চুপচাপ, কয়েক সেকেন্ডের নীরবতা। তারপরেই বাইরে থেকে একটা ভীষণ দূর থেকে আওয়াজ আসলে, মানে বহু দূর থেকে আওয়াজ, কিন্তু আওয়াজটা যেন কোনো একটা নালির মধ্যে দিয়ে আসছে, খুব কষ্ট করে আসছে। এইরকম একটা পাতলা হালকা ফ্যাসফ্যাসে গলায় কেউ বলছে যে লাইটটা বন্ধ করো, নালে তো আমি তোমার সাথে দেখা করতে পারছি না, তোমার সাথে কথা বলতে পারছি না, ভেতরে ঢুকতে পারছি না, লাইটটা বন্ধ করবে, আমি কাল আসবো তোমার সাথে কথা বলতে। মানে পিসি যে হাতে আকাশ পাওয়ার মতো, আমি আমার হাজব্যান্ডকে আবার ফিরে পেয়েছি, মানে ভীষণ আনন্দ, মানে উনি আর ধরে রাখতে পারছে না নিজেকে। তো পরদিন সকালে মোটামুটি পিসি খাওয়া দাওয়া টোটালি সেরকম ছেড়ে দিয়েছিল। তো সেদিনকার সকালবেলা উঠে মেয়েরাও অবাক, পিসি নিজে চেয়ে খাচ্ছে, সুন্দর করে শাড়ি চেঞ্জ করেছে, সেজেছে, খুব মোটাভাবে উনি সিঁদুর করতো, বড় সিঁদুরের টিপ আঁকতো। তা ওইগুলো তো করতে পারছে না, বলো তো চুল টুল ভালো করে আঁচড়েছে, গায়ে পারফিউম দিয়েছে, দিয়ে আর কি উনি বসে আছে রাত্রেবেলা। মানে এবার মেয়েদেরকে বলছে তোরা না লাইটটা বন্ধ করে দেবে। একজন বলছে লাইট বন্ধ করে দেবো, না 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 লাইট থাক। আর একবার পিসির সাথে সেই বড় মেয়ের প্রায় ঝগড়া বেঁধে যাওয়ার অবস্থা, মা বলছে লাইট বন্ধ কর, ওরা বলছে না লাইট বন্ধ করবো না, আমাদের ভয় লাগে। তো তখন একটা সমঝোতায় আসলো যে একটা রেড কালারের ড্রিম লাইট ওটা লাগানো হবে, মানে ওটা জ্বালানো হবে, আর টিউবলাইটটা বন্ধ করে দেওয়া হবে। তো ঠিক আছে, পিসি তাতেই রাজি হলো। রাত্রেবেলা সকলে ঘুমিয়ে পড়েছে, পুরো পাড়া, পুরো দুনিয়া নিস্তব্ধ। ঠিক 12টার সময় আবারও উনি ফিল করতে পারছে বাইরে কেউ এসেছে, গাড়ি রাখছে, জুতো খুলছে, হাত মুখ ধুচ্ছে, এইবার তার ঘরে ঢোকার পালা। যেই ঘরের দরজার দিকে বেশি তাকিয়েছে, উনি দেখতে পেল যে চুইনগাম কোনো কিছুর সাথে চিপকে গেলে তারপরে যদি আমরা ওটাকে ছাড়ানোর চেষ্টা করি, অনেকটা বড় হয়ে গিয়ে তারপরে কিন্তু ছাড়ে জিনিসটা, মানে সুতলিগুলো। ঠিক সেই রকমভাবে কোনো একটা ছায়া যেন দরজা থেকে এরকম চিপকে বাইরে এলো, এসে এই ঘাট থেকে আস্তে 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 উনি গেল। আর যেই লাইটটা জ্বলছিল সেটা তার ব্যাকে, মানে লাইটটার দিকে পিছন ঘুরে জিনিসটা দাঁড়িয়ে এবার উনি বলছে যে
কেমন আছো বা এরকম কিছু হয়তো বলেছে। অ্যাট লাস্ট মানে কথাটা হলো, এরপরে উনি যেটা বলতে চাইছে সেটা হলো, কালকে তুমি আর মাঝখানে শোবে না, এক ধারে শোবে, আমি আসবো তোমাকে নিয়ে যাব। যখনই এই কথাটা বলেছে না, নিয়ে যাব, পিসির যেন চমক ভেঙেছে। তখন উনি যেন ফিল করতে পারছে সারা ঘরে একটা বাজে বাজে, এত বাজে দুর্গন্ধ যেটা উনি জীবনে হয়তো কখনো পায়নি। দুদিন কিন্তু উনি কিছুই ফিল করতে পারেনি, কারণ ওনার মোহে ছিল যে ওনার হাজবেন্ড আসছে। তো যখন এই কথাটা উনি বলেছে যে আমি তোমায় নিয়ে যাব, তখন বিপরীতে পিসামশাইয়ের কথার উত্তরে ওই পিসি আর কি উত্তরে বলে যে তোমার সাথে আমি যদি চলে যাই আমার মেয়েগুলোর কী হবে? তুমি তো মেয়েদের বিয়েও দিলে না, মরে গেলে। আমি ওদের বিয়ে না দিয়ে আমি এখান থেকে যেতে পারবো না। এই কথাটা যখনই বলে না, পিসামশাইয়ের উগ্র রূপ দেখতে পায়। সে বিভৎসভাবে নাকি চিৎকার করে ওঠে এবং ওনাকে থ্রেট দেয় যে ঠিক আছে, তোর এত বড় আস্পর্ধা যে এই কদিনের মধ্যে যে আমার উপরে গিয়ে তুই কথা বলছিস, তো আমি তো আসবই, তোকে নেব, আমি দেখব কে তোকে বাঁচাতে পারে। প্রথম কথা, আমি কালী পুজো রাত্রে আসবো, ওই অমাবস্যায় তোকে নিয়ে যাবো এখান থেকে। তো যাই হোক, এইরকম একটা কথা বলে উনি নাকি চলে যায়। এবার উনি ওখানে বসে বসে চিৎকার করতে থাকে, যেই তো বাবা এসছে, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, এরকম কথা। মেয়েরাও ওঠে, উঠে তো ওদের মানে বমি চলে আসবে, এমন পচা গন্ধ ঘর থেকে বেরোচ্ছে। তো মাকে শান্ত করে, জল টল খাওয়ায়, লাইট জ্বালায়, লাইট জ্বালিয়ে ওরা আর কি শুয়ে পড়ে। এরপরে মার কথা বিশ্বাস করে না, পরদিন সকালবেলা ওরা উঠে দুই মেয়ে ভালো করে ঘর বাড়ি পরিষ্কার করে যে কোথাও হয়তো ইঁদুর টিঁদুর মরেছে, যার কারণে এত পচা দুর্গন্ধ আসছে ঘর থেকে। কিন্তু ওরা পুরো খাটের তলা, পুরো রুম চেক আউট করার পরও কোথাও ইঁদুর টিঁদুর কিচ্ছু পায়নি। আর দ্বিতীয় কথা, দিনের বেলা ওই গন্ধটা ছিলই না। এবার রাত্রেবেলা তো পিসি এবার ভীষণ ভয় পাচ্ছে যে না, রাত হয়েছে মানে তো বাবা আসবে, আমাকে মেরে ফেলবে, হেন যেন অনেক কথা। তো বলছে যে ঠিক আছে, তুমি তো মিডিলে শুচ্ছ, আমাদেরকে ধরে শো, ঠাকুরের ফটো নিয়ে এসো, কিছু হবে। তারপরে আমি পরদিন সকালে দেখছি বা তোমার মনের ভুল হতে পারে, কেউ বলছে মনের ভুল, কেউ বলছে তুমি হয়তো এসেছিল সত্যি, এরকমই দুজনে মানে দুই মেয়ে দুরকম বক্তব্য। রাত্রির হয়েছে, ঠিক একটা অদ্ভুত ব্যাপার, রাত্রির হওয়ার পর ওরা ভাত টাত খেয়ে যখনই শুতে গেছে, টিউবলাইটটা জ্বালাতে গেছে, টিউবলাইটটা জ্বলছে। অবভিয়াসলি ওদের রাত্রেবেলা তাহলে ওই লাল লাইট বা কোনো লাইট ছাড়াই শুতে হবে। এবার ওরা শুয়েছে রাত্রেবেলা, তিনজনেই মোটামুটি জেগে আছে। একটা সময় পর মেয়ে দুটি ঘুমিয়ে পড়েছে, পিসি কিন্তু ঘুমায়নি, ওনার ঘুম আসছেই না। ঠিক একই সময় 12টা, আবারও কেউ এসছে দরজার বাইরে, সে ঢুকেছে। যেহেতু লাইট জ্বলছে না, ওনার তো ঢুকতে আর কোনো অসুবিধা নেই, লাইট না ঢুকেছে বিন্দাসলি। ঢুকে পিসিকে বলছে, আবার তুই মাঝখানে শুয়েছিস? তোকে বলেছি না এইদিকে শুতে, তোকে এত সাহস হয়ে গেছে তুই আমার কথার অবাধ্য হচ্ছিস? এরকম করে তুই তাকারি কথা বলছে। পিসি বলছে না, আমি শোবো না, আমি তোমার সাথে যাবো না, আমি যাব আমার কাজ মিটিয়ে তারপরে যাব। কথানুবাদ হতে হতে হঠাৎ করে পিসির মনে হয় খুব ভীষণ জোরে একটা আঘাত উনি গালে পায়। আর এই সমস্ত কথা ওর বড় মেয়ে খুব একটা বিশ্বাস করছিল না। যাই হোক, যখন ওই গালে আঘাতটা পায় তো পিসি ভীষণ জোরে চিৎকার করে ওঠে। চিৎকার করে ওঠাতে ওদেরও ঘুম ভাঙে। তখন ওরা বেডের মধ্যে একটা ওই যে ডুম লাইটগুলো থাকে না, ওইটা ছিল, ওটা জ্বালায়। জ্বালিয়ে ওরা ফিল করে সেই একই দুর্গন্ধ সারা ঘরময়, মানে নাকে চাপা দিয়ে ওদের কথা বলতে হচ্ছে। এবং পিসির মানে মুখটা এরকম করে ধরে আর কেঁদে চলেছে। যখন মুখটা হাত দুটো সরানো হলো, মুখটা দেখা হলো, ওনার পা গালে একটা মানে ওদের বাড়িতে চীনামাটির একটা ছিল, তোমার ফুলদানি ছিল ছোটো মতো, ওটা ছুঁড়ে মারাতে এইখানটা ওনার পুরো ফেটে ফুলে গেছে, পুরো গালটা এরকম ফুলে উঠেছে। এবার তখন তো অবিশ্বাসের কোনো জায়গাই নেই, যে মানলাম এতদিন স্বপ্ন দেখছে, ভয় পাচ্ছে অন্য কিছু ভেবে, কিন্তু একটা আঘাত, অত জোরে আঘাত কেউ কাউকে নিজেকে করতে পারে না। তো ওরা সেই রাতটা আর মোটামুটি ঘুমালো না।
পরদিন সকালবেলা উঠেই আমাদের বাড়ি আসে এবং আমাদের মানে এগুলো জানায়। বাবা তো প্রথমে বিশ্বাস করে না, কিন্তু তারপরে যখন এইরকম ফেটে গেছে এটা দেখে তখন মানে বাধ্য বিশ্বাস করতে, কোনো লজিক নেই কিন্তু তবুও বিশ্বাস করতে বাধ্য। তো সেই পরে আমার বাবার একজন চেনা ফকির বাবা ছিলেন, তো তার সাথে বললো ঠিক আছে আজকে গিয়ে আমি ওখানে কথা বলছি, তোরা এই কদিন এখানেই থাক। তো পিসিরাও আমাদের বাড়িতেই থেকে গেল কদিন। এবার ওই ফকির বাবাকে গিয়ে সবটা বলার পর ফকির বাবা বলে ওকে নিয়ে আসো। পিসির মেয়েরা সবাইকে নিয়ে যাওয়া হলো ওখানে। যখন যাওয়া হলো ফকির বাবা বলছে যে তুমি তুমি তো সাথে করে নিয়ে আসছো অলরেডি, ওকে সে তোমার পিছন ছাড়বে না, তোমাকে নিয়েই ছাড়বে। ও এই মায়া কাটাতে পারেনি, ও কি খুব প্রিয় কিছু জিনিস রেখে দিয়ে চলে গেছে। তো তখন সবটা ওরা খুলে বললো যে হ্যাঁ এরকম বাড়ি করতে তো অনেক স্ট্রাগল করেছে, একটা দিনও থাকতে পারেনি। তাছাড়া ওনার ইচ্ছা ছিল যে একটা সংসার করার, একটা সুন্দর সংসার করার একটা পাকা বাড়িতে, কিন্তু সেটা আর হয়নি। হয়তো এটার জন্যই উনি ফিরে এসছে এইভাবে। তা যাই হোক, উনি কিছু মন্ত্র, কিছু তাবিজ ওদের তিনজনকেই দিয়ে দিল, বিশেষ করে পিসিকে আরও প্রোটেক্টলি থাকতে বলল। আর এটা বলে দিল যে কালী পুজোর যে অমাবস্যার রাত, সেই অমাবস্যার রাতে ওকে ঠেকানো অসম্ভব। ওই বাড়িতে যদি কোনো প্রাণ থাকে তার মৃত্যু অসম্ভব হবেই, কেউ আটকাতে পারবে না, আমিও পারবো না। তো ওই দিনকার ওই বাড়িতে যেন কেউ না থাকে। ওই দিনকার এদেরকে এমন একটা বাড়িতে রেখো যারা বড় মানে ভালো ছাদ দেওয়া, ভালো পুজো আচ্ছা করে যেই বাড়ি নির্মাণ হয়েছে কলমতলা, ওই রকম বাড়িতে রেখো। তা আমাদের বাড়িতেই ওদের থাকার ব্যবস্থা করা হলো। কালী পুজোর দিন অমাবস্যার রাত হওয়ার আগে কিছু রিচুয়াল ছিল, সেইগুলো ওই ভদ্রলোক এবং আমার বাবা গেল, গিয়ে ওগুলো কমপ্লিট করে আসলো, বাড়িটা বেঁধে দিয়ে আসলো। তো সেদিনকারে তো আমাদের বাড়িতে তো কোনো কিছুই ফিল হয়নি। অমাবস্যা কেটে যাওয়ার পর ওরা ওই বাড়িতে ফিরলো এবং ফেরার পর আর কি আর কোনো উপদ্রব সেদিনের মতো আর হলো না। সেদিন বলতে ভুল হবে, এরপর থেকে আর মোটামুটি অন্য কোনো উপদ্রব হয়নি। কি ভাবছো, ঘটনা এখানে শেষ? না, ঘটনা এখানে শেষ হয়নি। ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে আমার মনে হয় ভালো হতো, কিন্তু এর পরেও এর বিভৎসতা লুকিয়ে রয়েছে। হ্যাঁ, তোমাদেরকে তো বলবোই, অবশ্যই বলবো, তোমাদের জন্য গল্প রেকর্ড করতে বসেছি, কিন্তু আজ না, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের এপিসোডে এর পার্ট 2 নিয়ে। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাও। যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকো, বন্ধুদের সাথেও শেয়ার করো। আর তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভুলে যেও না, এর পরের পার্টটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টেড। নমস্কার, আমি দীপান্বিতা আবারও চলে এসেছি ভয়ের অনুভূতির নতুন একটা এপিসোডে। আজ কিন্তু ঘটনাটা যেটা বলবো সেটার আগের এপিসোডেই আমি গল্পের কিছুটা বলেছিলাম আর কিছুটা বাকি ছিল, যেটা আমার ফ্যামিলিতে হয়ে যাওয়া একটা অদ্ভুত ইনসিডেন্ট, একটা অদ্ভুত দুর্ঘটনা, যার প্রভাব হয়তো আমার ওই পিসির বাড়ির ফ্যামিলিতে এখনও রয়ে গেছে। তা গল্পটা পুরোটা কমপ্লিট হয়নি, আজ তোমাদেরকে গল্পটা পুরোটা শেষ করব। আজ কালী পুজো, তাই জন্য গল্পটা আজকে শেষ করব। কালকে ভূত চতুর্দশী, তাই প্রথম পার্টটা দিয়েছি, আজকে কালী পুজো, তাই পুরো পার্টটা তোমাদের সাথে কমপ্লিট করে বলবে আমাকে কেমন লাগলো। মাঝে মাঝে আমি কথা ভুলে যাই, জানো তো। তো যাই হোক, সময় নষ্ট না করে আবারও বলে দিই, যাদের কাছে এইরকমই কোনো সত্য ঘটনা আছে নিচে দেওয়া নাম্বারে আমাকে কিন্তু ভয়েস রেকর্ড করে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। এবার আসছি আমি তার পরবর্তী যেই ঘটনাগুলো ঘটেছে। দেখো, ওই ঘটনাটা হওয়ার পর থেকে মানে আমাদের সাথে খুব একটা ওদের আর কি সম্পর্ক বলো বা যাতায়াত বলো সেটা ছিল। বেশ বহু বছর পর, আমার তখন মনে আছে, তখন ওই বছর আরও 5-7 পর, তখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই। এবার বহুদিন ধরে পিসিদের সাথে কোনো রকম কন্ট্যাক্ট ছিল না। কানাকুশোই শুনতে পেয়েছিলাম যে ওনার নাকি একটা বিরল রোগ ধরা দিয়েছে, ফলত ওনার নাকি বডির প্রত্যেকটা হেয়ার লস হয়েছে, এমনকি আইব্রো নাকি পড়ে গেছে, আর সবাই বলতো নাকি খুব বাজে দেখতে হয়ে গেছে। তো আমরা সেগুলো শুনেছিলাম কিন্তু কখনো চাক্ষুষ দেখিনি।
একদিন আমার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, আমি আর মা একটু বাইরে বেরিয়েছি, বাবার ফোন আসে যে তোমরা তাড়াতাড়ি আসো, দিদি এসেছে বাড়িতে। তো এবার গেছি। আমাদের ড্রয়িং রুমটা অনেকটা বড়, ঠিক আছে, অনেকটা বড়, কিন্তু বড় লাইট জ্বালানো ছিল না, একটা ছোট্ট বাল্ব জ্বালানো ছিল। এবার দেখছি আমাদের ডাইনিং টেবিলের নিচে একজন বসে আছে। তা বাবা বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। আমরা যখন ঘরে ঢুকছি, মা আর আমি, মাকে বাবা বলছে যে দিদিকে কিন্তু বিভৎস দেখতে হয়ে গেছে, একটু সাবধানে আছে বা মনটাকে একটু শক্ত করে। যখন ঢুকেছি, বিশ্বাস করবে না, ওই অন্ধকার আলো আধারিতে এক ঝলক দেখে বুকের যেন পিলে চমকে যাবে, এরকম একটা অবস্থা। উনি নাইটি পরেছিলেন, ভেতরে মনে হচ্ছে একজন কঙ্কাল বসে আছে নাইটির ভেতরে, মানে ওই নাইটিতে 4জন মানুষ ঢুকে যাবে, এতটা ওনার কাছে বড় ওই নাইটি। আর জাস্ট ছাল লাগানো, হাড়ের উপরে যেরকম একটা কালো ছাল লাগানো। ওনার ভীষণ মোটা ছোটা একজন মহিলা ছিলেন, ভীষণ স্বাস্থ্যবান। তিনি একেবারে মিশে গেছে, শুধু বলছে তো হাড়টাই রয়েছে, যেন ওই ছালটা ছাড়ালে ওনার কঙ্কালটাই দেখতে পাবো, এরকম একটা ব্যাপার। আর মাথা গায়ে কোথাও কোনো হেয়ার নেই, আর সারা বডিতে লাল 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 ছোপ 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 হয়ে আছে। ওনার ঠোঁট মানে শুকিয়ে গিয়ে দাঁত বেরিয়ে এসছে, চোখের ওপরে ঢুকে গেছে। মানে কি বিভৎস, ওরকম জীবন্ত মানুষ আমি কখনো দেখিনি। আমি নিজের পিসির সম্পর্কেই বলছি, আমি ভয় পেয়েছিলাম, আমি কাছে যেতেও ভয় পেয়েছিলাম। যাই হোক, আমাদের সাথে কথা বললো কিছুক্ষণ, মানে তারপরে আর কি মা বললো থেকে যাও, আরও বিভিন্ন কথাবার্তা হলো। এতটা শরীর খারাপ আমাদের জানাওনি কেন, এইসব বলছে। মানে ফ্যামিলির একটু প্রবলেম ছিল, তো আর কি উনিও গিল্ট ফিল করছে যে আমার ভুল হয়ে গেছে তোমাদের সাথে কন্ট্যাক্ট না রাখা। তো যাই হোক, তারপরে পিসি বাড়ি চলে গেল। ঠিক 7 দিনের মাথায় উনি মারা গেলেন। ঠিক আছে, তারপর থেকে তো আরোই পিসির বাড়ির লোকের সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল আর কি। কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, আমরা তখন সেই মুহূর্তে সেই জিনিসটা খেয়াল করিনি যে ওই যে ভদ্রলোক যে তখন পিসিকে ওই টাইম থেকে উদ্ধার করেছিল পিসেমশাইয়ের দুরাত্মার থেকে, সেই ভদ্রলোক মরে যাবার পরই নাকি পিসির এই বিরল রোগ ধরা পড়েছিল। ঠিক তার মানে সেই ভদ্রলোকের মৃত্যুর 1 মাসের পরই। আর তারপর যেটা শুরু হলো সেটা আরও ভয়। এবার পিসির যখন মারা গেল বা পিসির দেখাশোনা পিসির ওই বৌমাই করেছিল, যাকে উনি মেনে নেয়নি। এবার পিসি মারা যাওয়ার পর তার 2 মেয়ে কী করলো, এসে ওদের যে পাকা বাড়িটা ওরা নির্মাণ করেছিল, ওটা যাতে বৌদি ভোগ না করতে পারে, ইউজ না করতে পারে, ওরা এসে তালা দিয়ে চলে গেল। আর বৌদিরা সেই বেড়ার বাড়িতেই, যেটা আগের ছিল আর কি ওদের বাড়ি, সেই বাড়িতেই ছেলে মেয়ে বরকে নিয়ে সংসার করতে লাগলো। এইভাবে বেশ কিছু বছর কেটেছে। বৌদিদের সাথে কিন্তু আবার আমাদেরও খুব ভালো যোগাযোগ ছিল। তা বহুদিন কাজের ব্যস্ততায় আসা হয় না, যাওয়া হয় না। তা একদিন উনি আসে, এবং উনি এসে যেই স্টোরিটা বলে সেটা শুনে আমরা জাস্ট অবাক আরও। উনি এসে মার সাথে বিভিন্ন কথোপকথনের পর বলে যে তোমার ননদ আর তোমার নন্দাই এখনও রয়ে গেছে ওই বাড়িতে। কীরকম না, কীরকম বলতে কি, ওনারা ওই ওই বাড়ি তো বললামই লক করে দিয়ে চলে গেছে ওনার মেয়েগুলো। এরা এবার মানে বিশেষ করে বৌদি, দাদা সবসময় না বাড়িতে থাকতো না রাতে, তো বৌদি ছেলে মেয়ে দুটিকে নিয়ে থাকতো। এবার রাত্রে যখনই জল খেতে উঠতো বা বাথরুম যাওয়ার উদ্দেশ্যে উঠতো, ওর না সবসময় ওই যে পাকা বাড়ি থেকে বিভিন্ন আওয়াজ শুনতে পেত। কখনো ধরো কেউ কিছু এক রুম থেকে আরেক রুমে টেনে নিয়ে যাচ্ছে, কখনো যেন কেউ রান্না করছে কড়াইয়ের খুন্তির আওয়াজ, কখনো ফ্রিজটা খুলছে বন্ধ হচ্ছে, কখনো টিভির সাউন্ড। আর একটা জিনিস তোমায় বলা হয়নি, যে ওই যখন ওরা তালা দেয় পিসির মৃত্যুর পর, বাড়িটা যেরকম গোছানো ছিল, ধরো যেখানে যেই কাপড়টা পড়ে রয়েছে, যেখানে যেই চামচটা পড়ে রয়েছে, ওই অবস্থাতেই ওরা বন্ধ করে দেয়। জিনিসপত্র গোছানো, মানে জাস্ট ইমাজিন যে আমি এখন এইখানে বসে গল্প করছি, আমি উধাও হয়ে গেলাম, মানে এই বাড়িটা এইভাবেই রয়ে গেল। এইরকম একটা সিচুয়েশনে বাড়িটাকে ওরা বন্ধ করে দিয়ে চলে যায়। এবার বৌদি রেগুলার বেসিসে এগুলো শুনতে থাকে, দাদাকেও বলে, দাদাও ইগনোর, যে বড় ইঁদুর আছে, গেঁচো ইঁদুর আছে, ওরা ওইসব করছে।
তাই এইভাবেই বছর 3-4 কাটে। 3-4 মধ্যে একবারও ওখানে ঘরটা খোলারও চেষ্টাও করা হয়নি। চেষ্টা করার কথা থেকে বড় কথা, বোনরা রাজিই হয়নি কোনো দিন চাবি টাবি দেওয়ার জন্য। তো একদিন হঠাৎ করে বৌদির পেট খারাপ হয়েছে, তো বারবার ওয়াশরুমে যেতে হচ্ছে। রাত্রেবেলা এরকম ওদের ওয়াশরুমটা বাইরে ছিল, তো ওরা উঠে ওয়াশরুমে যাচ্ছে, মানে যাওয়ার সময় ওনার মোশানে অত আওয়াজ হচ্ছে কী হচ্ছে উনি খেয়াল করেনি, চলে গেছে বাথরুম করে যখন রিটার্ন আসছে, আর রিটার্ন আসতে হয় একেবারে ওই পিসিদের পাকা বাড়ির পাশ থেকে। আর তখন বাজে ধরো 2 কি 2:30, পাড়া পুরো নিস্তব্ধ, দূরে হয়তো কোনো কুকুর ডাকছে, চারদিক অন্ধকার, দূরে রাস্তার উপরে লাইট, আর বাড়ির আশেপাশে কোনো আলো নেই, দূর থেকে যেটুকুনি আলো আসছে। আর উনি যখন মানে পিসিদের রুমের পাশ থেকে যাচ্ছে, উনি শুনতে পেল যে ফিসফিস ফিসফিস করে একজন পুরুষ একজন মহিলার কথা, কী বলছে বোঝা যাচ্ছে না, কিন্তু তারা ফিসফাস করছে ভীষণ, একদম দেওয়ালের কাছে এসে ফিসফাস করছে, মানে জাস্ট দেওয়ালের ওপারে ওরা ফিসফাস করছে, আর দেওয়ালের এপারে বৌদি দাঁড়িয়ে আছে রাত্রে একা। ওনার জাস্ট মনে হলো ভেতর থেকে একটা শীততারা যেন ঠান্ডা হয়ে উপর দিকে উঠে গেল, উনি নড়ার ক্ষমতা ভুলে গেছে। কিছুক্ষণ পর উনি যখন মানে বৌদি যখন শুনতে চাইছে যে কে কি কথা বলছে, ওই যারা ভিতরে ফিসফিস করছিল না, তারাও বুঝতে পেরেছে ওদের কথাও কেউ শুনছে বা শোনার চেষ্টা করছে। এবার ওরা তখন ওই ফিসফাস করাটা বন্ধ করে দিল, ঠিক আছে, একেবারে বন্ধ করে দিল। তখন যেন বৌদি কোথা থেকে একটা সাহস জোগাড় করলো এবং এক দৌড়ে ঘরে গেছে। সেদিন ভাগ্য ভালো ছিল, দাদাও ছিল, দাদাকে সবটা জানানোতে বৌদি বলছে নিশ্চয়ই চোর ঢুকেছে, নয়তো অন্য কিছু আছে, এক্ষুনি তালা ভাঙো, যা হবে কালকে সকালে বোনদের সাথে বুঝে নেবো, এক্ষুনি তালা ভাঙো। ওই রাত্রেবেলা সকলে উঠে তালা ভাঙায়, ঘর চারিদিকে চেক করা হয়, চেক আউট করা হয়, কোথাও কিছু নেই ঝুল ছাড়া। একটা ভটকা গন্ধ ছিল, যেহেতু অনেক দিন বন্ধ ছিল ঘরটা, তো এছাড়া আর কোনো কিছুই ওরা মানে পায়নি। এবার পরদিন তো এবার বৌদির হাজব্যান্ড মানে দাদা তো বলেই দিয়েছে এইবার যেই ঝামেলাটা হবে তুমিই পোয়াবে, কারণ আমার বোনরা অশান্তি করবে যে আমরা খুলেছি কেন, কিছু হয়তো নেওয়ার উদ্দেশ্যে খুলেছিলাম। তা বৌদি কী করেছে, সকালবেলায় বড় ননদের বাড়ি কাছেই ছিল, তো গেছে, গিয়ে ওদের সবটা বলেছে। দা ননদও সেই সময় শুনেছে, সেই মুহূর্তে সবটা শুনেছে, শুনে বলেছে ঠিক আছে চাবিটা তোমাদের কাছেই রাখো এখন করে, তাহলে তোমরা রোজ সন্ধ্যাবেলা পরিষ্কার করে সন্ধ্যা টন্ধা দিও, আর যদি সেরকম মনে হয় রাত্রিবেলা শুও। বৌদির তো খুব খুশি, এতদিন পর পাকা বাড়িতে থাকবো, কেউ মানে আনিউস একটা নতুন বাড়ি। এবার উনি 2 দিন ধরে খুব সুন্দর পরিষ্কার করেছে। রাত্রেবেলা শোয়ার আয়োজন, দাদা বৌদি পাকা বাড়িতে শুতে গেছে, ঘুমিয়ে পড়েছে। একটা পর্যায় পর না বৌদির হালকা তন্দ্রাটা জাস্ট ভেঙেছে, উনি শুনতে পাচ্ছে যে পাশের রুম, 2টো রুম, পাশের রুমে, ওই পাশের রুমের মধ্যেই ওদের কিচেন ছিল, ওই রুমে কেউ যেন রান্না করছে, একজন রান্না করছে, সে আস্তে আস্তে কথা বলছে, আর একজন মনে হচ্ছে যে সে বসে বসে হয়তো রান্না দেখছে বা তার সাথেই কথোপকথন করছে। খুন্তির আওয়াজ হচ্ছে, মানে কড়াইয়ের আওয়াজ হচ্ছে, কিছু হাঁড়ি নামানোর আওয়াজ হচ্ছে, ফ্রিজ খোলার আওয়াজ হচ্ছে, এই সমস্তটা হচ্ছে। আর বৌদির গা হাত পা আস্তে আস্তে ভার হয়ে যাচ্ছে। উনি তখন বুদ্ধি করে হাজব্যান্ডকে না দেখে হাজব্যান্ডের হাতটা কিন্তু চেপে ধরেছিল, আওয়াজটা কিন্তু তখনও হচ্ছে। কিছুক্ষণ পর, কয়েক সেকেন্ড পর, যখন ওই রুমের মধ্যে যারা রয়েছে তারা রিলেট করতে পারছে যে আমাদেরকে কেউ এবার ফলো করছে বা শুনছে, তখন তাদের কাজবাজ করার যে গতিটা বা তীব্রতাটা কমে যায়, মানে বাসন টাসন নড়াচ্ছে, কথা বলছে, কিন্তু সেটা আরও আস্তে। একটা পর্যায় পর বৌদি দেখতে পাচ্ছে 2টো ছায়া মূর্তি ওই ঘর থেকে বেরিয়ে এসছে, একজন লম্বা, একজন একটু বেটে, যেহেতু আমার পিসামশাই যথেষ্ট লম্বা ছিল, পিসি নর্মাল হাইটে 5'1" এরকম, তো এগিয়ে আসছে জিনিসটা, এসে মানে বৌদি পুরো বড় বড় চোখ করে নিয়ে একেবারে গুড়ি চোখ, ঘুমের ভান করে পড়ে রয়েছে। ছায়া মূর্তি 2টো এলো, এসে ঝুঁকে দেখছে যে বিছানার মধ্যে যারা শুয়ে আছে তারা কি সত্যিই ঘুমিয়ে আছে নাকি ওরা জেগে আছে। ওরা ঝুঁকে পড়ে দেখলো, গিয়ে দুজনে পায়ের কাছে গিয়ে দাঁড়ালো। ওই জিনিসটা দেখে ও চিৎকার করার বা উঠে বসার কোনো ক্ষমতা ওর কাছে ছিল না। ও কয়েক সেকেন্ড পর ওর মাথায় আসে যে আমি হাজব্যান্ডের হাতটা ধরেছিলাম,
ওনার আর ওর বৌদির হাতে বড় বড় নখ ছিল। উনি কী করেছে, হাতের নখ দিয়ে হাজব্যান্ডের হাতটা একেবারে চেপে ধরেছে। এই নখের চাপ খেয়ে ওনার হাজব্যান্ড চিৎকার করে উঠেছে। যেই না চিৎকার করে উঠেছে, ছায়ামূর্তিটি তখন উধাও হয়ে গেছে। এবার তখন ও সবটা বলে, বউ মানে স্ত্রী সবটা জানায় যে এরকম এরকম হয়েছে। অ্যাজ ইউজুয়াল দাদা ভাই বিশ্বাস করে না, বলে ঠিক আছে তোমার অসুবিধা আছে, তুমি যাও আগের বেড়ার বাড়িতে গিয়ে শুয়ে পড়ো, বলে ও চলে গেছে। দাদা ভাই একা শুয়েছে ঠিক 15 মিনিট, কোনো অসুবিধা নেই, উনিও ঘুমিয়ে পড়েছে। 15 মিনিট পর উনি ফিল করছে বেডটা নড়ছে। মানে ওই ঘুমের মধ্যে আমরা ভাবি না যে এই পড়ে যাবো, ওরকম ফিল হচ্ছে, উনি ঘুমিয়ে গেছে। চোখ খুলে দেখছে বেডটা বিছানা থেকে উপরে উঠে, মানে জমি থেকে উঠে, মেঝে থেকে উঠে একটা মিনিমাম সাইজে এসেছে, এসে ওটা এরকম দুলছে। উনি সেই মুহূর্তে বিভৎস ভয়ে চিৎকার চেঁচামেচি করে ওখানেই হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। তারপরে সকলে এসে ওনাকে বাইরে নিয়ে গেছে। ওটাই লাস্ট। তারপর থেকে ওই বাড়ি ওইভাবেই প্রায় 10 বছর ছিল। এখন সেটা ভেঙে প্রোমোটারিং করা হচ্ছে। আই হোপ কে এরপরে আর যারা ওখানে ফ্ল্যাট কিনে থাকবে তাদের কোনো প্রবলেম যাতে না হয়। তাই এটা ছিল আমার ফ্যামিলির একটা দুঃখজনক ভয়ানক ঘটনা। তোমাদের পুরোটা শুনে কেমন লাগলো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের লাইফে কারোর সঙ্গে যদি এরকম কিছু হয়ে থাকে সেটাও আমাকে জানাতে ভুলো না। আর যদি খুব ভালো লেগে থাকে বন্ধুদের সাথেও শেয়ার করো। তবে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে। সবাই ভালো থাকবে, ভালো করে সেফলি কালী পুজো উদযাপন করে সেফলি বাজি ফাটাবে। সবাই খুব আনন্দ করো, খুব ভালো থাকো, আর দীপাবলির অনেক শুভেচ্ছা ও আনন্দ। নমস্কার।